নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। বিভিন্ন দাবিতে পংবাড়ি আরডি ব্লকে সিপিআইএম ডেপুটেশন, ব্যাপক জনসমাগম। আগরতলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপস্থিত মন্ত্রী টিকুরাই সহ বিশিষ্ট জনেরা। সাবরুম বাস স্ট্যান্ডে অতিরিক্ত ছাড়পত্র আদায়ের অভিযোগ, খুবই চালক মালিকরা। হীরাছড়ায় 10ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, হত্যার অভিযোগে উত্তাল এলাকা। বিশ্ব জনসংখ্যা দিবসে সাবরুম বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠান, জনসংখ্যাকে সম্পদ রূপান্তরের আহ্বান। তেলিয়ামুড়ায় মদের কাউন্টার ঘিরে তাণ্ডব, সংঘর্ষের জেরে পুলিশের মৃদু লাঠিচার্জ, 4 যুবক আটক। মনোনদের বাঁধে ভাঙন, চরম আতঙ্কে কৈলাসহর, যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন। বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি, ধর্মনগরে কংগ্রেসের 3 ঘণ্টার গণ অবস্থান। মনুশ্রীর চিকিৎসার পাশে ডিওয়াইএফআই, পরিবারের হাতে আর্থিক সাহায্য। জুতো হাতে নিয়ে চলাচল, 20 বছর ধরে বেহাল বালুয়াছড়ি রাস্তা, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। আগরতলার পুরানো মোটর স্ট্যান্ডে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সংগঠনের 45তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। এই উপলক্ষে পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ মোটর শ্রমিকদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ইউনিয়নের সদস্য এবং বিভিন্ন এলাকার মোটর শ্রমিকরা অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে 45 বছরের সংগঠনের পথ চলা স্মরণ করে ভবিষ্যতের কর্মসূচির কথাও তুলে ধরা হয়। যে সময়টাতে মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা হয়, সেই সময়টাতে আজ থেকে 44 বছর আগে, এটা হচ্ছে 45তম প্রতিষ্ঠা দিবস। তো এই 44 বছর যখন প্রতিষ্ঠা হয় টিএমএসইউ, সেই সময়ে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিঘ্নিত করবার জন্যে একটা শক্তি মারাত্মকভাবে সক্রিয় ছিল। সেই সময়ে কখনো কখনো রাস্তা বন্ধ হয়ে যেত, গাড়ি বন্ধ হয়ে যেত। সেই সময়ে পরিবহন ব্যবস্থাকে সচল রাখার ক্ষেত্রে জনগণের যাতে কোনো রকম অসুবিধে না হয়, এই বিষয়গুলো ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন দেখার চেষ্টা করেছে। এবং আজকের এই সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন গণতন্ত্রের নিধন হয়ে গেছে, আমাদের ত্রিপুরা রাজ্যে যখন এখন মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না, কথা বলতে পারে না, সেই সময়ে এই 45তম প্রতিষ্ঠা দিবস পালন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা আজকে মানুষের ওপর অন্যায় অত্যাচার করছে ত্রিপুরা রাজ্যে এবং সারা দেশে, তারা বেশি দিন স্থায়ী হবে না। পৃথিবীর ইতিহাস আমাদের এই শিক্ষাই দিয়েছে, যে যত বড় অত্যাচারী শাসকই হোক না কেন, তারা চিরকাল স্থায়ীভাবে থাকতে পারে না। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস, আমাদের দেশের ইতিহাস। এবং ত্রিপুরা রাজ্য আমরা দেখেছি বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অন্য সকল অংশের মানুষের সাথে, পরিবহন শিল্পের সাথে যুক্ত শ্রমিকরাও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং আজকের এই দিনে প্রতিষ্ঠা দিবসে পরিবহন শ্রমিকরা এই ত্রিপুরা রাজ্যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের পরিবেশ, গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনবার। ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবার বেসরকারীকরণ, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমের দুর্নীতির অভিযোগে 3 ঘণ্টার গণ অবস্থান ও প্রতিরোধ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। শনিবারে নেতাজি মূর্তির পাদদেশে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ পরিষেবার নামে সাধারণ মানুষের উপর অযৌক্তিক মাশুলের বোঝা চাপানো হচ্ছে। সরকার নিজের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের পদত্যাগ দাবি করে আশিস কুমার সাহা বললেন, দপ্তর পরিচালনায় ব্যর্থ হলে মন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল, ওবিসি কংগ্রেস নেতা মনোরঞ্জন নাথ, সাধারণ সম্পাদক তরুণ সাহা, চয়ন ভট্টাচার্য, জেলা সভাপতি নিরুপম দে, কেবল নদী, দিগ্বিজয় চক্রবর্তী সহ দলের একাধিক নেতাকর্মী। বক্তারা অবিলম্বে স্মার্ট মিটার প্রকল্প বাতিল, বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন এবং দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। রাজ্যের প্রতিটা জেলায় বিদ্যুতের বেসরকারীকরণের বিরুদ্ধে স্মার্ট মিটার বাতিল, রাজ্যে প্রতিটা জায়গায় বিদ্যুৎ সরবরাহর নামে যে ব্যাপক দুর্নীতি এবং ইদানিং মাশুলের সাথে সাথে বিভিন্ন চার্জ বাড়িয়ে
গ্রাহকদের হয়রানি, এর বিরুদ্ধে প্রতিরোধ অবস্থান কর্মসূচি আমাদের জেলা কংগ্রেসের উদ্যোগে সংগঠিত হচ্ছে। ধর্মনগর জেলায় আজ এই কর্মসূচি গণ অবস্থানের মধ্য দিয়ে হচ্ছে। এর আগেও আমাদের কয়েকটি জেলায় এই কর্মসূচি হয়েছে, আগামী দিনেও এই কর্মসূচি চলবে। আমরা এই রাজ্যের যারা বিদ্যুৎ গ্রাহক, বিভিন্ন সময়ে বিদ্যুৎ মন্ত্রী বা বিদ্যুৎ নিগম দ্বারা আশ্বস্ত হলেও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যেমন বড় ধরনের ব্যাঘাত তৈরি হয়েছে, ব্যাহত হচ্ছে পরিষেবা প্রদানে, ঠিক তেমনিভাবে অধিক মাত্রায় মাসুল চার্জ করার পরেও মানুষ এই বিদ্যুৎ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। রাজ্যের অধিকাংশ মানুষের স্বার্থে বিদ্যুৎ দপ্তরকে এই বিষয়টাকে কিভাবে সমাধান করা যায়, তার সলিউশন কি হবে, এই নিয়ে সাংবাদিকদের তরফ থেকেও বিদ্যুৎ মন্ত্রীকে প্রশ্ন করা হলে উনি দায়িত্ব এড়িয়ে যান। উনি বলেন যে এটা বিদ্যুৎ নিগমের বিষয়। বিদ্যুৎ নিগম ওই রেগুলেটরি কমিশনের দোহাই দিয়ে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে যেভাবে এই রাজ্যের মানুষের জনজীবনে এক বিপর্যস্ত অবস্থার সৃষ্টি করেছে, আজকে তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের ত্রিপুরা শাখা জেলায় জেলায় এই কর্মসূচি সংগঠিত করেছে। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা বলতে চাই যে যদি দপ্তর চালাতে বিদ্যুৎ মন্ত্রী ব্যর্থ হয়ে থাকে তাহলে ওনাকে অবিলম্বে পদত্যাগ করা, আর যদি উনি পদত্যাগ করতে সম্মত না। বর্ষার মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আরও জোরদার করতে শনিবার টিআইএফটি এর কনফারেন্স হলে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকে আগরতলা পুর নিগম এলাকা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা মোকাবেলার প্রস্তুতি, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, বর্ষায় নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকার পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় বজায় রেখে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এছাড়াও জলাবদ্ধতা নিরসন, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। মেলাঘরের তেলকাজরার ঝুলন্ত সেতু একসময় যা ছিল হাজারো মানুষের নিরাপদ যাতায়াতের ভরসা, আজ সেটিই পরিণত হয়েছে চরম ঝুঁকির প্রতীকে। খুব বেশি দিন আগে নয়, সরকারি উদ্যোগে সেতুটির সংস্কার করা হয়েছিল, কিন্তু সেই সংস্কারের স্থায়িত্ব ছিল খুবই স্বল্পস্থায়ী। বর্তমানে সেতুর বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ক্ষয়প্রাপ্ত অংশ এবং ভাঙা কাঠামো স্পষ্টভাবে দৃশ্যমান। ফলে প্রতিদিন আতঙ্ক নিয়েই সেতু পার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই একটি সেতুর উপর নির্ভরশীল প্রায় 6টি পঞ্চায়েতের হাজার হাজার বাসিন্দা। প্রতিদিন স্কুল কলেজ পড়ুয়া, কর্মজীবী মানুষ, ব্যবসায়ীদের অসংখ্য পথচারী, শত শত মোটরসাইকেল এই সেতু দিয়েই চলাচল করে। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের নামে সরকারি অর্থ ব্যয় হলেও কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের, আর এতেই অল্প সময়ের মধ্যে আবারও বেহাল হয়ে পড়েছে সেতুটি। তাদের আশঙ্কা, দ্রুতস্থায়ী সংস্কারের উদ্যোগ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এখন এলাকাবাসীর একটাই দাবি, লোক দেখানো সংস্কারে নয়, প্রয়োজন টেকসই এবং মানসম্মত নির্মাণ, যাতে নিরাপদে চলাচল করতে পারেন হাজারো মানুষ এবং এড়ানো যায় সম্ভাব্য প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা। মানে এদিক দিয়ে শর্টকাট আমরা পচার মার এদিক দিয়ে রাস্তা ভাঙ্গা, আমরা এটা দিয়ে আসা যাওয়া করি। মানে প্রতিনিয়ত মানে ভাঙ্গা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাফেরা করতেছে। কিতা করবো আমরা, ঝুঁকি নিয়ে তো চলাফেরা না, আমরা তো আফতে এটা দিনে তো যেমন রাত্রে বেলাটা কেমন, রাত্রেবেলা তো খুব খুব আসতে খুব অসুবিধা হয়, আমাদের খুব অসুবিধা হয়। আমার নাম সিরাজ মিয়া। এই ব্রিজের উপর দিয়ে যান যে আপনার অসুবিধা হয় না? বহুত অসুবিধা, বহুত একবারে মানে এই যে কিছুদিন আগে, কালকে পরশুদিন আমিও হয়ে গেছি, চাক্কা ঢুকে গেছে ভিতরে, ওই ঢুকে আমার ঠ্যাং ব্যথা ফেলেছি। আমি হাসপাতাল থেকে আমি 500 টাকার ওষুধ আনছি। আমরা যা ক্ষতি হইতেছে মানে আমরা আর কথা কইয়া কোনো বলা নাই, মানে ইয়াতে দুর্গতি আর আমরা নাই, আমরা তেলগাছা এই দুর্গতি আমরা কোনো আর শেষ নাই। এটা তো প্রায় 1 বছর আগে দেখলাম এটা সংস্কার করলো,
সমস্যা করলে যে সমস্যা করছে যে ফাঁদ দিয়ে গেছে এই ফাঁদ এই বৃষ্টি অনেক কথা না, এটি কাজ না, এটি কাজ মানে একবারে ফাতলা করে এই মেনটেনেন্স করে গেছে। বিশেষ করে দিনের বেলা তো যেমন হোক রাতের বেলা সমস্যাটা বেশি মনে হয়। হ্যাঁ, আর রাত্রে তো মহিলা টহিলা যে অবস্থা, বাইক দেওয়া দেখেন তো ঘন্টার ভিতরে 100 বাইক আপ ডাউন হইতেছে মানুষ। কত জায়গার উর্মাই, বরফাতর, কলাক্ষেত, তেলগাছলা, বানিয়াছড়া, এই যে মানুষটি ফাঁসিতে আছে বহুত কত কষ্ট পাইতে আছে, কিন্তু কোনো প্রতিবাদ করতে আছে কেউ নেই। আমরা আগরতলার রাধানগর মোটর স্ট্যান্ডে কমান্ডার জিপ ও টমটম তথা ইরিক্সা চালকদের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে রাধানগর মোহনপুর সড়কে কমান্ডার জিপ চালকরা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখেন। তাদের সমর্থনে বাস চালকরাও স্টিয়ারিং না ধরার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে রাধানগরে মোহনপুর, খোয়াই, কমলপুর, সিমলা সহ একাধিক রুটে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। নিত্যযাত্রী, অফিসগামী ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। বহু যাত্রীকে দীর্ঘক্ষণ রাস্তার ধারে অপেক্ষা করতে দেখা যায়। ঘটনার জেরে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক করতেই প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা। উঠো আমার উপরে যে সময় টমটম রাধানগর গেছে পরে এরা যাইতে পারতো না, এখানে লোকাল নেতারা সিদ্ধান্ত করেছে এরা লেসু পয়েন্ট যাইতে পারবো। তারপর এখানে গেছে ফ্যান জ্বালামাইতেছে, তখন আমরা ধরছি, হ্যাঁ সার্কাটা যেতে পারবো। তারপরে এরা রাধানগর গেছে গা, তারপর ধরছি পরে আমার এখানে হাতও লাগছে, এ আমার পায়ের উপরে গাড়ি তুলেছে, ওই দিয়ে পাউটা চুলে গেছে গা, পাউ তো চুলে আছে গা আমার গত বিগত দিন আগে আমরা রাধানগর যে নেতৃত্ব দেয় বিএমএস এর, তারা ট্রাফিকের সাথে এখন আপনাদের মূলত সমস্যাটা কি? আমাদের সমস্যা তারা আমাদের প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আমরা সেই কারণে ক্ষতিগ্রস্ত। আমরা মাসিক বাৎসরিক 60 থেকে 70 হাজার টাকা শুধু পেপার খরচ আছে, কাগজপত্রের খরচ সরকারি যারা আমরা সরকারকে বহন করছি, সরকার আমাদের নিচ্ছে টাকাটা। আর বাদ থেকে মেনটেন্যান্স তো বাদ দিলাম। আমাদের রুটের গাড়ি আমরা নিজে প্যাসেঞ্জার নিতে পারবো না। আর তারার দাবি তারা ইকফাইট থেকে প্যাসেঞ্জার নেবে, তারা হোলি ক্রস কলেজ থেকে প্যাসেঞ্জার নেবে, তারা মোহনপুর থেকে নেবে, হরিণচিমনি থেকে তারা মানে একদম অদৃষ্ট করে তুলেছে অনিজ্য যেটা। কিন্তু একটাই কথা আমাদের দাবি, আমরা রাধানগর থেকে প্যাসেঞ্জার যখন নিয়ে আসি তখন টমটম চালকরা ও দেখেন আমার মাইরা দুইরা চোখে এখানে ঘুষি মারছে, পেটে ঘুষি মারছে, কামালঘাট বাজারে 20 গাড়ি কেন কী অবস্থা করছে দেখেন আমারে। ও দেখেন গেঞ্জি টেঞ্জি সিরা, কপালে এখানে ঘুষি, এখানে বুকে ঘুষি, হাতে ঘুষি, আমার যা তক মারধর করছে। কে মারছে? এই তো টমটম ড্রাইভার, তারা চিনতে পারছেন? আপনি চিনতে পারছে, কিছু ড্রাইভারে চিনতে পারছে। পুলিশরা কি বিষয়টা জানাইছেন? পুলিশরা এখানে আসলো, সামনে আসতো, মানে কতটুক পরে তারা আইছে। আপনি কি গাড়ি চালক? আমি কমান্ডার চালক। আপনার কি নাম? আমার নাম চানু সূত্রধর। প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠকে মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে ব্যবসা ও শিল্পের নামে শুধু প্রচার চলছে, বাস্তবে কর্মসংস্থান বা শিল্পায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তিনি আগের বিজনেস কনক্লেভের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবি জানান এবং বলেন 2018 সালের নির্বাচনকে সামনে রেখেই এই আয়োজন করা হচ্ছে। এছাড়া তিনি দাবি করেন, জনগণনা শিক্ষকদের নিয়ে না করিয়ে চুক্তিভিত্তিকভাবে বেকার যুবকদের নিয়োগে করা হোক, যাতে কর্মসংস্থানের সুযোগে তৈরি হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও রাবার চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, এগুলো কংগ্রেস নেতাদের সাংবাদিক বৈঠকে উত্থাপিত রাজনৈতিক অভিযোগ ও দাবি। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 10 জুলাই ত্রিপুরা বিজনেস কনক্লেভের নামে আবারও যে মহাযজ্ঞ হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরার নাম করে, এর মূল উদ্দেশ্যই হচ্ছে রাজ্যবাসীকে আবারও বোকা বানিয়ে, বিশেষত যুব সমাজকে বিভ্রান্ত করে 2028-এর নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা বদ রাজনৈতিক পরিকল্পনা। আমরা এর স্বরূপ উন্মোচিত করে দিতে চাই এবং সরকারের কাছে দাবি করব, পূর্বেকার দুটো যে কনক্লেভ বা
বিজনেস সামিট এর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করার জন্য। আর এই বিজনেস সামিটে যাদের যাদের সাথে কিসের ভিত্তিতে চুক্তি হয়েছে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কবে কার্যকরী হবে এবং কবে সম্পন্ন হবে এই সম্পর্কেও কিছু জানানো হয়নি, এটাও জানানোর জন্য। এছাড়া আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অতীতেও সেন্সাসের ক্ষেত্রে বেকার যুবকদের দিয়ে রাজ্যে, অন্তত আমি জানি যেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতীদের দিয়ে সেন্সাস করানো হতো একটা চুক্তিবদ্ধ ভাতার বিনিময়ে। এই জায়গায় আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা যখন অনেক কারণের মধ্যে শিক্ষকের অপ্রতুলতার ফলে আজকে গভীর সংকটে নিমজ্জিত, সেই জায়গায় আবার ৯,০০০ শিক্ষককে এই সেন্সাসের কাজে নিয়োজিত করাটা শিক্ষাক্ষেত্রকে পরিকল্পিতভাবে যে ধ্বংস করে দেওয়া হচ্ছে সরকারি শিক্ষাক্ষেত্রকে, তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টারই অংশ। হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনুশ্রী আগামীকাল উন্নত চিকিৎসার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণে অর্থ। এ কঠিন সময়ে মনুশ্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ডিওয়াইএফআই। সংগঠনের কর্মী সমর্থকেরা অনলাইনের মাধ্যমে এবং নগদ অর্থ সংগ্রহ করে শনিবার সেই আর্থিক সাহায্য মনুশ্রীর পরিবারের হাতে তুলে দেয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম ঘোষ, ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার, রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস এবং হাপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আশিস চক্রবর্তী। গৌতম ঘোষ মনুশ্রীর দ্রুত সুস্থতা কামনা করে সমাজের সকল শুভবুদ্ধি সম্পূর্ণ এবং সহৃদয় মানুষের প্রতি শিশুটির চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে গোটা রাজ্য, গোটা দেশ জানে যে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা ফুল, একটা শিশু মনুশ্রী চৌধুরী, সে একটা বিরল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য যে প্রক্রিয়া, এর জন্য একটা অনেক বড় অর্থের প্রয়োজন। এই সময়ে আমরা দেখছি যে গোটা রাজ্যের, গোটা দেশের মানুষ এগিয়ে এসেছেন। অনেকে ধর্ম, বর্ণ, জাত, দলমত নির্বিশেষে সকলে মিলে যার যতটুকু সাধ্য মানুষ এগিয়ে এসেছেন। এই যে বিষয়টা, এই বিষয়টা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে ওই যে একটা ভাবনা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই বিষয়টা, এই মানবিকতাটা আজকে গোটা রাজ্যে, গোটা দেশের মানুষ দেখাচ্ছে। মানুষ চেষ্টা করছে। ইতিমধ্যে কিছুটা অর্থ মানুষ ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে করেছে। মূল বিষয়টা হচ্ছে যে তার ট্রিটমেন্টের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তার জন্য মানে সরকারকে অবিলম্বে, মানে একবারে দ্রুত, আর দেরি না করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। এবং সরকারি উদ্যোগে, মানে যেরকমভাবে সম্ভব সরকারি উদ্যোগে এর চিকিৎসা মনুশ্রীর করা দরকার। এবং গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি, আমরা চাইছি যে মনুশ্রী যে হাসিটা, সেই হাসিটা আরও দারুণভাবে ফুটুক, মনুশ্রী আরও বড় হোক, তার দীর্ঘায়ু, তার সুস্থ। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্ষুদিরাম স্কুল মাঠে জমকালোভাবে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ক্রীড়ার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের বিশিষ্ট অতিথি, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমী ও আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিযোগিতার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে অতিথিরা বলেন, খেলাধুলা সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত। টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তারা উপস্থিত হয়েছেন, সকলেই রয়েছেন এখানে বরিষ্ঠ যারা আমাদের রেফারিগণ, ওনাদেরকে আমি স্বাগত জানাই। আমরা আগরতলাতে যে মাঠগুলো হয়েছে খেলাধুলার জন্য, তার মধ্যে অন্যতম একটা মাঠ যেখানে উমাকান্ত মাঠ। বাকি মাঠগুলো আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা যারা আছেন বরিষ্ঠ নাগরিক এবং এই আগরতলার শোকচিন্তক, আপনাদের কাছে আমি আবেদন রাখছি যে আমাদের এক দুটো জায়গা আছে যেগুলো আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন, এগুলো যদি আমরা পাই, তাহলে এই যে আজকে কাদাযুক্ত মাঠ, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ কেন্দ্র সরকার
আমাদের পুরো দেশের যত খেলোয়াড়রা আছে তাদের জন্য ভালো পরিকাঠামো দেওয়ার জন্য কিন্তু সংকল্পবদ্ধ। আজকে যখনই আমরা অর্থের জন্য চাই কেন্দ্রের কাছে, কোনো কারণে আমরা এরকম বিমুখ হইনি যেখানে আমাদের অর্থ দেওয়া হয়নি। আজকে যদি দেখুন সারা রাজ্যে আমরা 14খানা মাঠ অলরেডি কমপ্লিট হয়েছে যেগুলোতে খেলাধুলা চলছে। 11খানা আমাদের স্পোর্টস দপ্তর, আরও 3খানা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর, 14খানা মাঠে আমরা ক্রীড়া প্রতিযোগিতা করাচ্ছি। আগামী 13 তারিখ অর্থাৎ দুদিন পরই, আজকে 11, 12, 13 তারিখ, 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে রমেশ স্কুলের মাঠ আমরা সেখানকার ছেলেমেয়েদের জন্য উৎসর্গিত করব। সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়েছে এবং আরেকটাও সেখানে কাকড়াবনে আর একটা নতুন মাঠের আমরা শিলান্যাস করব। তো ভাবুন কতগুলো মাঠ হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমরা আগরতলাতে মাঠ করতে পারছি না। কারণ আগরতলাতে মাঠ যেখানে আমাদের বাজারঘাটে রয়েছে সেটা একটা স্পোর্টস কমপ্লেক্স, ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স। আমাদের যারা স্কুল স্তরের ছেলেমেয়েরা রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য সেখানে একটা ডেডিকেশন সেন্টার আমরা বাইরে সেগুলো দিতে পারি না, কারণ সেখানে ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ হয়। কিন্তু আমরা উমাকান্তর মতো যদি আরো 1-2টা মাঠ করতে পারি তাহলে আমাদের এই ধরনের টুর্নামেন্ট যেগুলো আমরা যারা বিভিন্ন ক্লাব বা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন যারা করতে চায়, ফ্রেন্ডলি ম্যাচ হয়, সেখানে আমরা করতে পারি। নেতাজি স্কুলে বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে, সেখানকার যারা নাগরিকরা রয়েছেন তারা যদি চান সেটাকে আমরা একবার আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তো ওখানকার এসএমসি কমিটি যদি চায় সেই মাঠটা আমাদেরকে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা সিনথেটিক করতে পারি। বা আমাদের ঘোড়াগিরিতে কাজ শুরু হবে সেটাও কয়েকদিনের মধ্যে, তাহলে আমাদের এই যে সমস্যা রয়েছে মাঠের এগুলো আমরা নিবারণ করতে পারবো। এখানে ক্ষুদিরাম স্কুল মাঠ বা উমাকান্ত সামনে যে ছোট মাঠ রয়েছে এগুলো করা মুশকিল, কারণ আগরতলা শহর একটা আমাদের রাজধানী, এখানে বিভিন্ন সরকারি কার্যক্রম হয়ে থাকে, বিভিন্ন মিটিং মিছিল বা বিভিন্ন মেলা হয়, সেগুলোর জন্য যে পার্কিং এর ব্যবস্থাও নেই কিন্তু আগরতলা শহরে। এর জন্য এই মাঠগুলো পার্কিং এর জন্য ব্যবহার হয়, তার জন্য এগুলো করা যায় না। যাই হোক, আপনারা নিজেদের মধ্যে টুর্নামেন্ট করছেন এবং আগামী দিনও করবেন আমরা আশা রাখি, এবং আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা আছে তাদেরকে উৎসাহিত করবেন। এবং এটাই একমাত্র বিকল্প, যে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ, এটা একমাত্র প্রচার প্রসার এবং মাঠমুখী করে রাখা ছেলে মেয়েদেরকে, এটা একটা বড় মাধ্যম। যাই হোক, আপনারা তার মাধ্যমে আপনাদের জিরানিয়া মহকুমার বোরখা সার্কেলের অধীন এডিসির ইন্সপেক্টর অফ স্কুল মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতিপাড়া জেবি স্কুলের পরিকাঠামো আজ চরম বিহাল অবস্থায়। বিদ্যালয়ের ছাদের বিভিন্ন অংশ ভেঙে পড়ার উপক্রম হওয়ায় বর্ষায় বৃষ্টির জল শ্রেণীকক্ষে ঢুকে পড়ে, ফলে ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে চরম দুর্ভোগের মধ্যে। অনেক সময় নিরাপত্তার স্বার্থে তাদের স্টাফ রুমে আশ্রয় নিতে হচ্ছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ, ইন্সপেক্টর অফ স্কুল এবং শিক্ষা দপ্তরকে বিষয়টি জানিয়ে এলেও এখনো পর্যন্ত স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মধ্যে শুধুমাত্র পরিমাপ বা মেজারমেন্ট করা হলেও বাস্তবে কাজের অগ্রগতি নেই। এদিকে ক্ষোভে ফুঁসছেন ছাত্রছাত্রী, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের একটাই দাবি, বারবার মাপঝোঁক নয়, অবিলম্বে বিদ্যালয়ের ছাদ সংস্কার করা হোক। পাশাপাশি এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য CK জমাতিয়ার কাছে বিদ্যালয়টি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, যখন শিক্ষা ব্যবস্থার উন্নয়নের নানান দাবি করা হচ্ছে, তখন শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ বিদ্যালয় ভবন নিশ্চিত করা কেন সম্ভব হচ্ছে না? আমি আপাতত এখানে জয়েন করছিল 1.5 বছর হয়েছে। এই 1.5 বছর আগে কি হয়েছে এটা তো আমি এত ঠিক জানি না, তবে আমি যে সময় ওই 1.5 বছর আগে এখানে আমি জয়েন করছিল, ওই সময় যে সময় জয়েন করছিল ওই সময় এই অবস্থা, তারপরে এখনই এই অবস্থা। তারপরে এই আমি জয়েন করার আগে কি জানি হয়েছে এটা এত আমি ঠিক জানি না, এখানে জয়েন করে না আমি এই অবস্থা দেখলাম, তারপরে এখনই এই অবস্থা। আপনারা অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। আইএস অ্যাসিস্ট্যান্ট IAS IC বোরখা সার্কেল থেকে উনি কয়ে গেছে ব্যবস্থা করে দিব, ওই যে 3 নতুন কথা দিয়ে গেছে, কোনো কথা কোনো খোঁজ খবরই নেই। খোঁজ খবর নেই না? তারপরে কথা দিয়ে গেছে এই নতুন টিম কিনিয়া আপনারা সানি দিয়ালান, আমি স্যাংশন করে দিব, এই কথা কয়ে গেছে। তারপরে এখন পর্যন্ত কোনো খোঁজ খবরই নেই। তারপরে এই 10-12 দিন আগে এক ভদ্রলোক ইঞ্জিনিয়ার কয়ে গেছে, ইঞ্জিনিয়ার আয়া মাপ নিয়ে গেছে, কি রিপেয়ারিং নাকি করার জন্য মাপ নিয়ে গেছে সেটা আইয়া। তারপরে আমি ওই ইঞ্জিনিয়ার স্যারে জেনেছি যে স্যার এটা আপনারা কিসের জন্য এটা এরকম মাপ টাপ করতেছেন।
তাহলে ওই ইঞ্জিনিয়ার বলে যে হ্যাঁ এটা রিপেয়ারিং করার জন্য আমি এখন এস্টিমেট করার জন্য এটা মাপ নিতে আসি। এখন ওই সময় আমি কইছি আপনি থেকে আরো কয়েকজন আগে এরকম মাপ এরকম কথা দিয়া গেছে, নতুন করব রিপেয়ারিং করব কইয়া এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আবার আপনিও এরম হইব এই কথা আমি বলেছি ওই সারে। এই সার আমরা উত্তর দিয়েছে কি, আমরা তো উপরওয়ালা থেকে অর্ডার পাইয়া এরম বাদরাই সেনাপতি পাড়া যে স্কুলে গিয়া মেরামত করার জন্য মাপ করে নিয়ে আয়েন কইলে আমি আয়া মাপ নিতেছি। ওই মাপটা আমি এখন উপর মহলে স্যাংশন করার জন্য কাগজটা পাঠাইব এই কথা কয়ে গেছে। এই কথাটা কয়ে গেছে। তারপরে এটার আগে কয়জন এমনি আয়ে গেছে এত তো মনে নাই, এমনি 3-4 জন তো আয়ে গেছে। ওই তারপরে কোনো এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। হয় না। তারপরে আপনারা যেটা বৃষ্টি আজকে নিয়ে কয়দিন বৃষ্টি চলছে আপনারা জানেন? 3 দিন। আমি তো যে আজকে থেকে 3 দিন এক লাগাতার বৃষ্টি। কিভাবে স্টুডেন্ট পড়াশোনা করতেছে? একটু আপনিও তো দেখতেছেন, যারা বিজিতে আয়ে ওনারাও দেখতেছে এরকম অবস্থায় কেন কবিতা, তারাও খুব অবাক হয়ে যায়। হ্যাঁ এটা তো আমি খুবই অবাকের জন্য এই কথা কয়ে যায়। তারপরে ওখানে কোনো হয় না, কোনো পরিবর্তনই হয় না। তারপরে এখন আপনিও তো দেখতেছেন কিভাবে আমরা ক্লাস করতেছি। ছাত্র ছাত্রীরা স্কুলে আইলে আমরা কই সার বৃষ্টি পরে আমরা কই থাকবো। তারপরে আমরা স্টাফ রুম একটু বৃষ্টি পড়ে না, আমরা টিচার স্টাফ রুমটা আর কি। হ্যাঁ এখানে আয়েন কয়ে আমরা নিয়ে আওয়ান লাগে। তারপরে ছাত্ররা তো ছোট লোক বুঝলা, বাচ্চা লোক বুঝলা কি এই তোমরা থাকো এরকম কোন যায় না। তারপরে বৃষ্টি পড়তে আছে তারা ক্লাসরুমে, তারা সার বৃষ্টি। এই মুহূর্তের বড় খবর, ঊনকোটি জেলার কৈলাসহরে মনু নদীর তীরবর্তী বাঁধে ভাঙন দেখা দেওয়ায় গোটা মহকুমায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 0 পয়েন্টে লাটিয়াপুরা এলাকার বাঁধ ভাঙতে শুরু করায় প্রশাসনের মধ্যে তৎপরতা বেড়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা শাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট, গভর্নমেন্ট প্লিডার সন্দীপ দেবরায়, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে সীমান্তের কাঁটা তারের কারণে মাটি ফেলার কাজে বাধা সৃষ্টি হলেও উচ্চ পর্যায়ের অনুমতি পাওয়ার পর কাঁটা তারের একটি অংশ খুঁড়ে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু হয়। প্রথমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর আপত্তি থাকলেও পরে তা প্রত্যাহার করা হয়। প্রশাসনের দাবি, আজ রাতের মধ্যেই প্রায় 300 মিটার ক্ষতিগ্রস্ত বাঁধে মাটি ফেলে শক্তিশালী করা না গেলে গোটা কৈলাসহর মহকুমা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে। এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বন্যা নিয়ন্ত্রণ দপ্তর প্রয়োজনীয় সংস্কার করেনি, ফলে আজকের এই সংকট তৈরি হয়েছে। জানতে পারছেন যে দুদিন থেকে অস্থির পরিবেশ। ভারত বাংলা লাটিয়াপুরা, এখানে ভারত বাংলাদেশের এখানে 0 পয়েন্টের এখানে বাঁধের অবস্থা খুবই মানে ওয়াটার লেভেল তো ছিল 24 কাল রাত অব্দি ডেঞ্জার লেভেলে, কিন্তু কাল রাত এতটা ভাঙেনি। এখানে 11টা থেকে 12টার মধ্যে মানে কাল যতটুকু হয়নি তার থেকে বেশিরভাগ বাঁধ এখানে ভেঙে পড়েছে। এখন আমরা ডিএম সাহেব এসেছেন, এখানে ওয়াটার রিসোর্সের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, আমরা ডিএম সাহেব এসেছেন। তো উনি কথা বলে দেখেছেন যে বাঁধের এদিকে তো গাড়ি উঠা যাবে না, যেহেতু 0 পয়েন্ট। এখানে যদি গাড়ি উঠে তাহলে বাঁধ ভেঙে পড়বে। তাই এখানে যেহেতু মাত্র 3 মিটারের মতো রয়ে গেছে, 8 মিটার ছিল এখানে, তো জায়গাগুলোতে বাঁধের আপনারা ক্যামেরাকে বলবো দিকে দেখান আপনারা, মানে বাঁধের উপরে না উঠে বাঁধের পাশ থেকে ফেন্সিংয়ের সাইডের দিকে গাড়ি প্রবেশ করিয়ে সেদিক থেকে ওনারা সাপোর্ট করবেন। এখানে ওনাদের মতো এখানে একটা ক্যাপসুলার দিয়ে ভবিষ্যতে পরে দিকে করা হবে, যেহেতু এদিক থেকে আসলে এদিক থেকে বারবার এখান থেকে ওয়ার্নিং আসছে এদিকে কাজ করতে দেওয়া হবে না, যেহেতু ওটা ইন্টারন্যাশনাল বর্ডার আপনারা বুঝছেন, আন্তর্জাতিক সীমানা, সেদিক থেকেও বলছে যে এনি টাইম গুলি করবে ওরা। তো খুব যারা কাজ করছে তারাও ভয়ে আছে, তাই ও পাশ থেকে বলছে বিএসএফের কথা হচ্ছে, ও পাশ থেকে এখন ঘুরবার কাজ চলছে, আমি দেখবেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এখন ওদিক থেকে করে সাপোর্ট করা হবে। এই কতদিন লাগতে পারে এই কাজ? এটা আপাতত ইমার্জেন্সি পিরিয়ড যেহেতু 4 দিনের মধ্যে এখন শেষ করে, বাকিটা কথা হয়েছে, বড়সড় কিছু করার জন্য কথা বলেছি আমরা। ইমিডিয়েট আমাদের এখান থেকে একটা আনে করা হবে, এখানে পুরো বাঁধের জন্য একটা পার্মানেন্ট সলিউশন করবে আমাদের সরকার। এই মুহূর্তের বড় খবর, ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত হীরাছড়া এডিসি ভিলেজে এক 10ম শ্রেণীর ছাত্রের
ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃতার নাম জুবাইদা বেগম, বয়স 16 বছর। পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেনি। পরে ইরানি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। শনিবার সকালে জঙ্গলের ভেতর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান এক শ্রমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে। পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, মৃতদেহের পায়ে রক্তের চিহ্ন ছিল, যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা এখনো নিশ্চিত হয়নি। ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম মতি দেব বর্মা। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট পাওয়া যাবে। এখানে তো সকালবেলা জানতে পারলাম এখানে স্কুলের স্টুডেন্ট একটা এখানে স্কুলে গতকালকে স্কুলে যাওয়ার সময় না আইবার সময় এখানে একটা মেয়েটার খুঁজে পাওয়া গেছে না। আজকে সকালে একজনে দেখছে এখানে জুতা পাওয়া গেছে। জুতা পাওয়া মানে ঘুরতে এদিকে ব্যাগ পাওয়া গেছে। তারপরে লাশটা পাওয়া গেছে গাছের মধ্যে ঝুলানি। তো এর আগেও কিন্তু এই হীরাচড়াতে আমরা দেখছি, এই হীরাচড়াতে দেখছি এর আগেও আরো এই ধরনের বড় বড় ঘটনা ঘটছে। মেয়েরার কঙ্কাল পাওয়া গেছে, মেয়েরা লম্বা লম্বা চুল পাওয়া গেছে এই বনের জঙ্গলের মধ্যে। কারণ এই প্রায় 1.5 কিলোমিটার জায়গার মধ্যে কোনো মানে জনগণ বসবাস করে না। এই খালি জায়গাটারে অসাধু যারা চিন্তাধারার মানুষ যারা আছে, মানে খারাপ চিন্তাধারার মানুষ যারা আছে, এখানে টার্গেট করিয়া বাইরের থেকে আইয়া এখানে দুর্ঘটনা ঘটাইয়া আজকে মানুষ অসামাজিক কাজকর্ম চলে যায়, কাজও হয়, তারপরে এটাতে প্রাণনাশ করে। তো আমি অনুরোধ করবো, আজকে বরকতালির কলিজা আজকে হয়েছে, চিরা হয়েছে, আজকে দুঃখে আজকে জর্জরিত বরকতালি। কালকে যাতে আরো কোনো বরকতালি বা আশিস দাস আর অমুক দাস কেউ যাতে এরকম শিকার না হয়, এখানে প্রশাসনের কাছে দাবি থাকবো। এই এলাকার ক্যাম্পটা চালু, হ্যাঁ, এলাকার জনস্বার্থে এইখানে এসপি ক্যাম্প আছে বা এখানে স্থানান্তরিত করে এই সমস্ত জায়গাতে যদি ক্যাম্পটা করিয়ে দেওয়া হয়, এখানে যদি নিরাপত্তা ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানবো বা সরকারের কাছে আমরা দাবি রাখবো। আর ওই মেয়েটা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাপ্রুমের পিএমশ্রী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক অনুষ্ঠান। বিদ্যালয়ের আইটি কক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ বিদ্যালয় পরিদর্শক রঞ্জন দেবনাথ। উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস, সহকারী প্রধান শিক্ষক উৎপল দেবনাথ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এবছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ছিল যুবকদের আকাঙ্ক্ষা আজ ভবিষ্যতের বাস্তবায়ন। অনুষ্ঠানে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এবং সম্ভাব্য সমাধান নিয়ে ছাত্রীদের সচেতন করা হয়। বক্তারা শিক্ষা সচেতনতা, পরিকল্পিত পরিবার এবং দায়িত্বশীল নাগরিকত্বের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান আলোচক দুলাল দাস বলেন, জনসংখ্যা শুধু সংখ্যার বিষয় নয়, এটি দেশের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সঠিক পরিকল্পনা এবং শিক্ষার মধ্য দিয়েই জনশক্তিকে দেশের উন্নয়নের অন্যতম শক্তিতে পরিণত করা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন। পিএমসি সাবরুম গার্লস এই স্কুলে আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে 2026 আমরা 11 জুলাই আমরা পালন করছি। এই দিবসের মেইন থিম হচ্ছে রিয়েলাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ ইয়ং পিপল অ্যান্ড টুডে অ্যান্ড ফর দ্য ফিউচার। তো সেই আজকে আমরা আমাদের এই এলাকার প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক শ্রদ্ধেয় দুলাল স্যার থেকে শুরু করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সবাই অংশগ্রহণ করেছে, আমাদের ছাত্রীরাও আছে। আমরা এই ওয়ার্ল্ড পপুলেশন ডের মধ্যে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা যে বিশ্বের জনসংখ্যায় আমরা প্রথম স্থান অধিকার করে আছি, সেই জনসংখ্যাকে, হিউম্যান রিসোর্সকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে শক্তিশালী হতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে, তাহলেই কিন্তু আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। সাবরুম মহকুমার দক্ষিণ ত্রিপুরা জেলার পোয়াংবাড়ি আরডি ব্লকে ভারতের কমিউনিস্ট পার্টির উদ্যোগে শনিবার বিকেল 4টায় বিভিন্ন জনস্বার্থমূলক দাবিতে একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, ঘন ঘন লোডশেডিং বন্ধ, মনু থেকে পোয়াংবাড়ি পর্যন্ত সড়কের দ্রুত সংস্কার, কৃষি জমির সেচ নালার সংস্কার, সকল প্রাপ্য সামাজিক ভাতা অবিলম্বে
প্রদান সহ একাধিক দাবি তুলে ধরা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মিহির পাটোয়ারি, জগদীশ দেবনাথ, হারাধন দাস, রঞ্জিত ভৌমিক, তপন ত্রিপুরা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। ডেপুটেশন কর্মসূচিতে পোয়াংবাড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালীন নেতৃবৃন্দ দাবি করেন সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধানের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমাদের অত্র এলাকার পোয়াংবাড়ি ব্লক এলাকার জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবিগুলির মধ্যে 8টা দাবিকে চিহ্নিত করে আমরা একটা গণ ডেপুটেশনে এখানে সমবেত হয়েছি। আমরা এই 8টা দাবির মধ্যে বয়স্কদের ভাতা 4 মাস বকেয়া সেগুলি অবিলম্বে প্রদান করা, মনু পোয়াংবাড়ি রাস্তার বেহাল অবস্থা এটা সংস্কার করা, গ্রামীণ রাস্তাগুলো দ্রুত সংস্কার করা, কৃষি জমিন নালা পরিষ্কার করা, রেগার বকেয়া মজুরি এবং 125 দিনের কাজ নিশ্চিত করা, আবাস যোজনার অর্থ অবিলম্বে মঞ্জুর করা এবং গ্রাম পঞ্চায়েত ও ভিলেজের সমস্ত বরাদ্দকৃত অর্থের ব্যয়ের হিসাব লিখিতভাবে জনগণের সামনে উপস্থিত করার দাবি নিয়ে একটা ডেপুটেশন এখানে আমরা সংগঠিত করেছি। ইতিমধ্যে আমরা ডেপুটেশনে আমাদের প্রতিনিধি দল গেছেন, বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছেন, আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং উনি ওনার এখতিয়ারধীন যে সকল দাবিগুলো আছে সেগুলো নিয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবার আশ্বাস আমাদের দিয়েছেন। এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত আরও 1-2টা দাবি ওনার আওতাধীন নয়, লাইন ডিপার্টমেন্টের, সেগুলি মাননীয় ডিএম মহোদয়ের বরাবরে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে সেই সমস্যা নিরসনের জন্য তিনি কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন এই আশ্বাস দিয়েছেন। আমরা বিডিও সাহেবের কাছে আজকে এই দাবি সনদ দিয়েছি, আমরা অপেক্ষা করব। যদি কার্যকরী ব্যবস্থা যদি হয় তো হবে, না হলে আগামী দিন আমরা আরও বড় আন্দোলন সংগঠিত করবার জন্য। চুরিলাম ব্লকের ছিছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকার বেহাল রাস্তা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শনিবার সকালে এলাকাবাসী জানান প্রায় 20 বছর ধরে রাস্তার কোনো স্থায়ী সংস্কার হয়নি। বর্ষা এলেই কাদায় ভরে যায় গোটা রাস্তা। এমন পরিস্থিতিতেই জুতো হাতে নিয়ে হেঁটে বাজারে যেতে বাধ্য হন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, খারাপ রাস্তায় গ্রামে আত্মীয় স্বজন আসতে চান না। বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ করলে অনেকেই রাস্তার দুরবস্থার জন্য আসতে অনীহা প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের। এলাকাবাসীর একটাই দাবি, জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে বালুয়াছড়ি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন। আপনারা জুতা তুলে আসতেছেন কে? আমার বিয়ের পরের থেকে দেখতেছি এই রাস্তার কোনো ঠিক নাই। আজও পর্যন্ত এই রাস্তা পরিবর্তন হয়েছে না। বিয়ে হয়েছে আমার 16-17 বছর রানিং চলতে আছে। কী করুম, ওখানে রাস্তাঘাটে হাঁটতে পারি না, কিছু করতে পারি না। বৃষ্টি হইলে রাস্তাতে হাঁটন যায় না, তো জোতালে হাঁটতে যাওয়ান লাগে। তারপরে আমরা ছাত্র স্কুলে স্টুডেন্ট নিয়ে যেতে পারি না, আমার ছেলে মেয়েগুলো স্কুলে নিয়ে যেতে পারি না। এই রাস্তাটা পরিবর্তন হয় না, কী করবো আমরা? এখন বাজারে যাইতেছেন? এখন বাজারে যাইতেছি আমরা, জোতা হাতে লিয়ে রাস্তাটা খুব খারাপ হয়ে রয়েছে। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম হচ্ছে বালাছড়ি। কোন পঞ্চায়েত গো? শেষরমেল। মানে রাস্তা ঠিক হয় না? না রাস্তাটা যে কত বছর ঠিক, আমার বিয়ের পরের থেকে দেখতেছি রাস্তা ঠিক হইতেছে না। আজকে 16-17 বছর আমার বিয়ে হয়েছে, কিন্তু অন্য দেখছি না রাস্তাটা পরিবর্তন হইতে। সবসময় বৃষ্টি হলে রাস্তার এই অবস্থা হয়ে থাকে, প্যাক জমা থাকে না? প্যাক জমা থাকে, জল জমা থাকে, হাঁটন জানা, জুতা হাতলে হাঁটন লাগে। এটা কি আজ ঠিক হইতো না? রাস্তাটা হইলে তো আমরা খুব ভালো আসিল, আমরা লেগে অনেক ভালো আসিল। গাড়ি ঘোড়া যায় না, কিচ্ছু না। গাড়ি ঘোড়া আমরা সবসময় অসুবিধা হয়ে যায়, গাড়ি পাই না এই রাস্তাটা দিয়ে। এ শুধু রাস্তাটার কারণে। রাস্তাটা ঠিক হলে তো আমরা গাড়িও পাইলাম হইলে। গাড়ি আয় না, গাড়ি আয় না, গাড়ি রিজার্ভ হলো আইতেছে না। ওই দক্ষিণ শরীলাম দা ঘুরে আয়ন লাগে প্রায় 2.5-3 কিলোমিটার। হ্যাঁ, এই দুটা রাস্তায় ঘুরে আয় কি আমরা সম্ভব? এই গরিবেরা এত টাকা দিয়ে রাস্তাটা আয়ন, অটো দিয়ে আয়ন তো ভাইতে পারি। এই রাস্তাটা ঠিক হলে তো মনে করেন আমরা সুবিধা হইলে আইতে যেতে, বাচ্চারা স্কুলে লইয়া যাইতে সুবিধা হইলে। এটা তো আর আমরা হয় না, যে কতটা বসে রাস্তাটা ঠিক হইতেছে না, কিতা করুম আমরা? আপনারা কি চাইতেছেন সরকারের কাছে? আমরা চাইতেছি সরকারের কাছে যে রাস্তাটা কদূর পরিবর্তন হোক। রাস্তাটা ঠিক হলে আমরা লিগে সুবিধা হইতো। রাস্তাটা যদি ঠিক না হতো তাহলে আমরা তো আর পারতাম না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতাম। এই সব সময় জোতা হাতে লিয়ে আসে স্কুলে, রাস্তাঘাটে, বাজারে যে সময় যেটা লাগে, পঞ্চায়েত ব্লক, সব সময় রাস্তা দিয়ে তো আমরা হাঁটাহাঁটি করি। তাহলে এই রাস্তাটা যদি ঠিক না হতো তাহলে আমরা কেমন হাঁটাহাঁটি করুম?
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বারবার তোলাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আসছেন। এর মধ্যে দক্ষিণ ত্রিপুরার সাবরুম বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে অতিরিক্ত ছাড়পত্রের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। জানিয়ে চালক ও বাস মালিকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে সরকার অনুমোদিত বাস স্ট্যান্ডে শ্রমিক সংগঠনের মাধ্যমে ছাড়পত্র প্রদান করা হতো। 2018 সালের পর সাবরুম বাস স্ট্যান্ডের দায়িত্ব পায় সাউথ ত্রিপুরা বাস জিপ চালক সংঘ। সেই সময় সংগৃহীত অর্থ থেকে স্ট্যান্ড পরিচালনা, শ্রমিক কল্যাণ এবং 3 জন কেরানির বেতন প্রদান করা হতো। তবে অভিযোগ পরবর্তীতে সংগঠনের নেতৃত্বে পরিবর্তনের পর বর্তমান দায়িত্বপ্রাপ্ত এক নেতা সংগঠনের অন্যান্য সদস্যদের না জানিয়ে সাবরুমে ছাড়পত্রের ফি 30 টাকা থেকে কমিয়ে 10 টাকা করেন। একই সঙ্গে মনুবাজার বাস স্ট্যান্ডে নতুন করে 30 টাকার ছাড়পত্র চালু করা হয়। ফলে আগে যেখানে একটি 30 টাকার ছাড়পত্রেই আগরতলা পর্যন্ত যাতায়াত সম্ভব ছিল, এখন চালকদের সাবরুমে 10 টাকা এবং মনুবাজারে আরও 30 টাকা দিতে হচ্ছে। চালক ও বাস মালিকদের অভিযোগ, এতে অতিরিক্ত আর্থিক বোঝা চাপছে এবং এই সিদ্ধান্তে রাজ্য কমিটির কোনো অনুমোদন নেই। প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে। এদিকে ছাড়পত্রের অর্থ কমে যাওয়ায় সাবরুম বাস স্ট্যান্ডে কর্মরত 3 কেরানির বেতন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন খাতে ব্যয় করার মতো অর্থ নেই বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ চালক ও বাস মালিকদের একাংশ বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এখন কি ছাড়পত্র নিয়েছেন? ছাড়পত্র নিয়েছেন, এটা কোন জায়গার গাড়ি? আগরতলা তো সাবরুম। সাবরুম থেকে ছাড়পত্র নিয়েছেন। কত টাকা ছাড়পত্র? 10 টাকা। এই ছাড়পত্রর পরে তো আপনাকে আর ছাড়পত্র নিতে হবে না, না? এরপরে মনুবাজার আছে। কত টাকা দিয়ে সেখান থেকে নিতে হবে? 30 টাকা। মনুবাজার স্ট্যান্ড থেকে 30 টাকা। 30 টাকা। এরপরে আগরতলা পর্যন্ত আর কোথাও? না না, আর কোথাও লাগবে না। আচ্ছা, এই যে জিনিসটা, আপনি এই সাবরুম আগরতলা লাইনে কত বছর গাড়ি চালাচ্ছেন? আমি চালাই না, আমি কন্ট্রাক্টরই করি। কন্ট্রাক্টর। আপনি কত বছর ধরে করছেন? বেশি দিন না, বর্ষখানেক। আচ্ছা, এই বছরখানিকের মধ্যে সাবরুম স্ট্যান্ডে তো আপনি আসতেন, আগে কত টাকা করে ছাড়পত্র নিতেন? আগে 30 টাকা। 30 টাকা। আর এরপরে গিয়ে এই ছাড়পত্র নিয়ে আপনারা আগরতলা যেতেন? না না, এখান থেকে আমরা বাইরের সময় ছাড়পত্র দিতে 30 টাকা রাখতো। হ্যাঁ, এরপরে তো আর লাগতো না, ডাইরেক্ট আগরতলা যেতেন। এখন আপনারা আবার কোন জায়গাতে দিতে হইতেছে সাবরুম করে? এখন আমরা সাবরুমতে 10 টাকা, বাইরে মনুবাজার 30 টাকা। মানে সাবরুমে যেটা 30 টাকা দিতেন, এটা এখন 10 টাকা হয়ে গেছে। আর আবার মনুবাজার গিয়ে আপনাদেরকে এক্সট্রা 30 টাকা দিতে হইতেছে। এক্সট্রা না, এটা আগে আসছিল না, কোন নতুন করে আর কি। নতুন করে ওইখানে 30 টাকা দিতে হইতেছে। ওইটা আবার কিসের টাকা? এটা আমরা ইয়ে আছে, ব্রাঞ্চ আছে, অফিস আছে। কার অফিস এটা? কোন সংস্থা? আর আমরা বাসের অফিস আর কি, অত কোথাও বাস জিপ চালক সংঘের এরকম মনে বাসের অফিস আর কি। আচ্ছা, লোক আছে না, কেরানি আছে। এখানেও তো কেরানি আছে না? আমার নাম বিজয় কুমার দে। এটা কোন জায়গা? এটা সাবরুম সাউথ ত্রিপুরা বাস জিপ চালক সংঘ। আমাদের কাছে একটা খবর আছে, যেটা শুনতে পেলাম যে এখন নাকি এখানে ছাড়পত্র হয় না। বিষয়টা কি? বাসগুলোর ছাড়পত্র এখানে হয় না? এখানে ছাড়পত্র হয় না বলতে আপনার আমাদের আগে যে বাস ওনার সিন্ডিকেট ছিল, এটা এখন আপনার মনুবাজার নিয়ে গেছে। তার মধ্যে আমাদের ছাড়পত্র, আগে বাসের ছাড়পত্র ছিল 30 টাকা, এখন আমাদেরকে ছাড়পত্র শুধু 10 টাকায় দেওয়া হয়। এর মধ্যে আমাদের বেতনের টাকাও হয় না, প্লাস আমাদের অফিসও কোনো টাকা পায় না, ঠিক আছে। আর তার মধ্যে যে আমাদের সিন্ডিকেটে কোনো প্রোগ্রাম বা কারো বাবা মারা গেল বা কারো কোনো বোনের বিয়ে, হ্যাঁ, আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি, কোনো টাকা আমাদের ফান্ডে থাকে না বা ওঠে না। কী কারণে থাকে না এটা এখন? থাকে না বলতে আমাদের সিন্ডিকেট তো বাস, ওনার সিন্ডিকেট আগে সাবরুমেই ছিল, এখন তো মনুবাজার নতুন করে ওখানে নিয়ে গেছে, যার জন্য আমাদের ফান্ডে আমাদের নিজেদের যে আমরা 3 জন কেরানি, আমাদের বেতনে হয় না। কত মাস বেতন ঠিকভাবে পাচ্ছেন না? হ্যাঁ। কতদিন বেতন পাচ্ছেন না ঠিকভাবে? তো 2 মাস যাবত। এটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, কতদিন হয়েছে? 2 মাস এখনো হয়নি, গত মাসে নিয়ে গেছে। আচ্ছা, তো আগে কত টাকা করে ছাড়পত্র নিত? আগে আমাদের ছোট গাড়ির ক্ষেত্রে ছিল 10 টাকা, আর বাসের ক্ষেত্রে 30 টাকা ছিল। তো এখন বাসের ক্ষেত্রে কত করে নিচ্ছে? এখন ছোট গাড়ির ক্ষেত্রে 10 টাকা, আর বাসের ক্ষেত্রেও 10 টাকা। এখন যে গাড়িটা ধরুন এখান থেকে যাবে, সাবরুমের যে গাড়িগুলো রেজিস্টার্ড রয়েছে এখান থেকে আগরতলা যাবে, তো সেই গাড়িগুলো ছাড়পত্র এখন কোথায় কোথায় থেকে নিতে হচ্ছে?
তো আমাদের এখানে তো 10 টাকা করে ছাড়পত্র নিয়ে যায়, প্লাস মনুবাজার থেকে আবার ছাড়পত্র নিতে হয়। মনুবাজার কত টাকা দিয়ে নিতে হচ্ছে বলে আপনি শুনছেন? 30 টাকা করে। এখন সেটা হচ্ছে না? এটা হচ্ছে না, প্লাস আমাদের সংগঠনেরও কোনো টাকা পয়সা থাকছে না, বা কোনো আমরা উন্নয়নমূলক বা কোনো কাজে আমরা এগোতে পারছি না। আপনি যার আন্ডারে এখন কেরানি করছেন স্ট্যান্ডে, সেটা কোন সংস্থার আন্ডারে? এটা বিএমএস বাহ্যিক চালক সংঘ সাউথ ত্রিপুরা। তেলিয়ামুড়া বাজারে মদের কাউন্টারকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, একদল মদ্যপ যুবক উশৃঙ্খল আচরণ শুরু করলে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। 4 যুবককে আটক করা হয়েছে এবং একটি মারুতি ইকো গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনার পর শনিবার বাজার এলাকার বিভিন্ন মদের কাউন্টারে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে কাউকে আটক করে না গেলেও সংশ্লিষ্টদের কড়া সতর্ক বার্তা দেওয়া হয়। পুলিশ জানায়, অবৈধ আড্ডা, মদ্যপ অবস্থায় উশৃঙ্খলতা এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাজার এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। আমাদের কাছে খবর আসে যে সবজি বাজার এবং মাছ বাজারের কাছে যে ফরেন লিকার সবগুলো আছে, ওখানে কিছু লোকের মধ্যে বর্ষা চলছিল, ঝগড়াঝাটি চলছিল। একদমই আমাদের নাইট পার্টি বাজারে ছিল, ওখানে গিয়ে ওদেরকে আয়ত্ত আনার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত যারা ওখানে অ্যাকচুয়ালি মনে হয় ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল, যা নিয়ে বাজারের কিছু ব্যবসায়ীর সঙ্গেও ঝগড়াঝাটি হয়ে যায়। মূলত প্রথমে শুরু হয়েছিল ওদের মধ্যেই খাওয়া দাওয়া নিয়ে, আর ওখানে যে 2-3টে দোকান আছে, মনে হচ্ছে শিডিউল টাইমের পরেও ওখানে খোলা ছিল বোধহয়, সেই মদ খেয়েই সে বিপত্তি। তখন আমরা খবর পেয়ে নাইট মোবাইল গাড়ি ওখানে গেছে, আমাদের পিএস থেকে অফিসার স্টাফ গেছে, গিয়ে দেখে কিছু লোকের মধ্যে ঝগড়াঝাটি চলছিল এবং একজনকে মারধরও করছিল। তখন আমরা সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মৃদু লাঠিচার্জও করা হয়। এখানকার যারা ঝগড়ার সঙ্গে যুক্ত ছিল তাদের ডিসপার্স করা হয় ওখান থেকে, এত রাতে যেহেতু একটা ভিড় জমেছিল। তো ওই ঘটনার সঙ্গে যুক্ত আমরা 4 জনকে ড্রাঙ্কেন কন্ডিশনে ধরেছি এবং একটা মারুতি ভেহিকেলও নিয়ে আসা হয়েছে, সঙ্গে একটা স্কুটিও নিয়ে আসা হয়েছে। তাদেরকে আমাদের সেফ কাস্টডিতে রাখা হয়েছিল আফটার মেডিকেল। তো এই ধরনের আমার বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, লাইসেন্স হোল্ডিং যে দোকানগুলো আছে ব্যবসা করতে, তাতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু ওখানে যদি ইললিগেলি কাউকে স্থান দেয় যে খাওয়ার জন্য, এগুলোর বিরুদ্ধে আমরা শক্ত অ্যাকশন নেব। রাজ্যে পর্যটন শিল্পের বিকাশ ও নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিনিয়োগকারীদের সঙ্গে মত বিনিময় সভা করলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে পর্যটন খাতের সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন, বেসরকারি বিনিয়োগের সুযোগ এবং পর্যটকদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ত্রিপুরাকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা এবং সেই লক্ষ্যেই বিনিয়োগকারীদের সহযোগিতা এবং অংশীদারিত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈঠকে উপস্থিত বিনিয়োগকারীরাও বিভিন্ন পরামর্শ এবং মতামত তুলে ধরেন। ডেস্টিনেশন ত্রিপুরা, যা রাজ্য সরকারের একটা অভূতপূর্ব ইনিশিয়েটিভ, গতকালকে আপনারা দেখেছেন হাপানিয়া মেলা গ্রাউন্ডে শুরু হয়েছে, আজকে যা শেষ হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ইনভেস্টাররা এখানে, ছোট বলুন মাঝারি বলুন, যারা ইনভেস্টাররা আছেন তাদের প্রপোজাল নিয়ে এখানে এসছেন। এবং আজকে আমরা ট্যুরিজম সেগমেন্টে যারা ইনভেস্টাররা ইনভেস্ট করতে চায় ত্রিপুরা রাজ্যে, তাদেরকে নিয়ে আমরা এখানে মতবিনিময় সভা আয়োজন করেছি। এবং সরকার থেকে 15,000 কোটি টাকার টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছিল ইনভেস্টমেন্টের, এবং আমি খুব আনন্দের সঙ্গে বলছি যে 12,000 কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট ট্যুরিজম সেক্টরে অলরেডি তারা আগ্রহ প্রকাশ করেছে। এখন আমাদের লক্ষ্য শুধু মাউ করলে চলবে না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলে চলবে না, এটা গ্রাউন্ডিং করতে হবে, প্রজেক্টকে এখানে প্রতিস্থাপন করতে হবে। ট্রান্সপোর্ট সেক্টরেও ইলেকট্রিক ভেহিকেলের মোটর ম্যানুফ্যাকচারিং ইউনিটের নিয়ে অনেক প্রপোজাল এসছে, আমাদের মাও হয়েছে। তো টোটাল 1 লক্ষ কোটি টাকার যে টার্গেট ছিল সেটা ছাপিয়ে সারা রাজ্যে বিভিন্ন সেগমেন্টে 1,22,000 কোটি টাকার টার্গেট এখানে ইনভেস্টাররা ইনভেস্ট করার জন্য
এখানে উদ্যোগ গ্রহণ করেছেন বা ইনিশিয়েটিভ তারা নিয়েছেন। তো রাজ্য সরকারের প্রশংসার দাবি রাখে এই প্রচেষ্টা, এবং আমি বিশ্বাস করি পর্যটন দপ্তর, কারণ আগামী দিনে পর্যটনের একটা বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে স্পিরিচুয়াল ট্যুরিজম বলুন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম বলুন, ইকো ট্যুরিজম বলুন, হোটেল হসপিটালিটি ট্যুরিজম বলুন, প্রতিটা ক্ষেত্রে আমাদের রাজ্য এগিয়েছে। বিগত 1 মাস আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীজি তাজ পুষ্পন্ত প্যালেস এই যে হোটেল হবে তার ফাউন্ডেশন স্টোন লে করেছেন, ভূমি পূজন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে। আমরা আশা করছি আগামী 2 বছরের মধ্যে তার যাত্রা শুরু হবে। আমাদের বিভিন্ন ধরনের হোটেল ত্রিপুরা রাজ্যে আসছে, আমাদের বিভিন্ন রিসর্ট ট্যুরিজম দপ্তরের অধীন আগামী 6 মাস 1 বছরের মধ্যে সেগুলো পথ চলা শুরু করবে। বিভিন্ন ক্ষেত্রে এখানে যারা ইনভেস্টার এসছে ওয়েলনেস সেন্টার তৈরি করার জন্যে, ভিলেজকে অ্যাডপ্ট করার জন্যে বিভিন্ন প্রস্তাব তারা এখানে গ্রহণ করেছে, যা হলিস্টিক্যালি ট্যুরিজম সেক্টরকে আগামী দিনে ভারতবর্ষের কাছে শোকেস করবে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্ট যে ফুটফল সেটা বৃদ্ধি পাবে। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের রাজ্যে যুবকদের লাইভলিহুডের সেখানে ব্যবস্থা হবে। তো এটা আমরা অত্যন্ত আশাবাদী যে উদ্যোগ রাজ্য সরকার গ্রহণ করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন, শিল্প দপ্তর গ্রহণ করেছে এই ডেস্টিনেশন ত্রিপুরাকে দিয়ে, সেটা আগামী দিনে আমরা সঠিক দিশায় নিয়ে যেতে পারবো এবং বাইরে থেকে টুরিস্ট ইনভেস্টারদের। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।